নমস্কার, অ্যাস্ট্রো ট্যারো উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছো, নিজেকে ভালো রাখছো, নিজেকে নিয়ে পজিটিভ ভাবছো, যেটা খুব দরকার, তাই না? আমাদের জীবনের মোটোটা এটাই নয় যে আমার পার্সন কী করছে, তার থেকেও আমি মনে করি, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমি আমার লাইফে কি চেঞ্জেস আনতে পেরেছি। আমি যে ট্যারো রিডিং দেখি, এর ফলে আমার লাইফে কি আদৌ কোনো পরিবর্তন এসছে? ইউনিভার্স আমাকে যে মেসেজগুলো বা যে গাইডেন্সগুলো দিতে চায় সেগুলোকে ফলো করে আমি কতটা নিজেকে পাল্টাতে পেরেছি বা ভালো রাখতে পেরেছি। কারণ ঈশ্বর কখনোই তার সন্তানের খারাপ চায় না, এটা আমি সবসময় বলবো। আজকে হয়তো সেই ব্যাপারটা তোমার মনে হবে যে কই আমার প্রিয় মানুষটা আমার কাছে নেই, ঈশ্বর কোথায় আমার ভালো চায়। তুমি ঈশ্বরের সন্তান, একটা কথা মাথায় রাখবে। তো ঈশ্বর কখনোই তার সন্তানের খারাপ চায় না। হয়তো কিছু কারণের জন্য তুমি তোমার জীবনের আপকামিং ফিউচারটা দেখতে পাচ্ছ না, যে কি আছে আমার আগামী দিনে। তুমি বাস্তবটা দেখছো যে সে বর্তমানে আমার সাথে নেই, তাই মনে হচ্ছে সব খারাপ, কিন্তু আমার ডেস্টিনি খারাপ। কেউ নেই বলে আমার ভাগ্য কোনোদিনও খারাপ হতে পারে না, এটা খুব বাজে কথা, খুব বাজে কথা আমি মনে করি। কারণ কারোর জন্য এই পৃথিবীতে কারোর কোনো কিছু থেমে থাকে না, আলটিমেট থেমে থাকে না। হয়তো সাময়িক থেমে থাকে, পার্মানেন্ট নয়। কিছু মাস থেমে থাকবে, কিছু বছর থেমে থাকবে। কেন থেমে থাকবে? কারণ সেই সময়টা তুমি ওভারকাম করতে তোমার সময় লাগবে। মানে একটা হয় না যে বাস্তব কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে কোনো মানুষের সাথে, সেই অ্যাক্সিডেন্টে তার ঘা শুকাতে বা নিজেকে ওভারকাম করে বার করতে কিন্তু টাইম লাগে। এটাও একটা অ্যাক্সিডেন্টের মতন। জীবনে আমাদের ঘটে যাওয়া ভালো মন্দ ঘটনাগুলো লাইক অফ অ্যাক্সিডেন্টের মতনই, যেটার থেকে আমি বলবো খুব যে সহজ বা বেরিয়ে আসা সহজ, বা তার থেকে সেইখান থেকে বেরিয়ে আসা মানে কি, সেই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বার করে এনে ভালো রাখাটা সহজ। এগুলো কোনো কিছুই সহজ নয়, সবকটাই চ্যালেঞ্জ। আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু তার জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুক এবং পজিটিভিটির সাথে এগিয়ে যাক। জীবনের সকল অন্ধকার তোমাদের দূর হোক, ঈশ্বর যেন তোমাদের চারিদিকে আলো এবং আলোকিত করে দিক। ব্যাস ওটুকুনি অনেক। প্রত্যেকের জন্য অনেক অনেক বলবো যে ভালোবাসা। কারণ দেখো, আলটিমেট তোমাকে বাস্তবের মাটিতে ফিরতেই হবে। তুমি আজ কেমন আছো, তোমার লাইফে বর্তমানে কি চলছে? তুমি তো ইলিউশনের মধ্যে বেঁচে থাকতে পারো না। এবার বলবে দিদি স্বপ্ন দেখতে কার না ভালো লাগে, আমি তো ভালোবাসি, তো ডেফিনেটলি আমার মনে তো একটা এক্সপেকটেশন কাজ করবে, ডেফিনেটলি কাজ করবে। কিন্তু কাজ অবশ্যই করুক, তুমি কাউকে নিয়ে অবশ্যই ভাবো, কিন্তু একটা কথা মাথায় রেখে কারোর জন্য যেন আমার জীবনে কোনো কিছু থেমে না থাকে। এটা হচ্ছে আমার লাইফের যেন মূল প্রায়োরিটি হয়। অবশ্যই আমার ভালোবাসার মানুষকে আমি ভালোবাসবো, সে আমাকে ভালোবাসবে, তাকে নিয়ে স্বপ্ন দেখবো না তো কাকে নিয়ে দেখবো? এটাই তো ধ্রুব সত্য কথা, ডেফিনেটলি দেখবে। কিন্তু নিজের লাইফকে কোনো ক্ষেত্রে থামিয়ে রেখে কারোর জন্য ওয়েট করা, কারোর জন্য ডিপ্রেশন করা, কারোর জন্য হতাশ করা, কারোর জন্য নিজেকে ব্লেম করা, কারোর জন্য ঈশ্বরকে ব্লেম করা, এগুলোর নেগেটিভিটি, এগুলো কোনো পজিটিভিটির লক্ষণ না। এগুলোর থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে তোমার জন্য ততই মঙ্গল। বুঝতে পেরেছো কি বললাম? তুমি তোমার পার্টনারের সম্পর্কে জানতে চাইছো, আমি একটাই কথা বলবো, এই মুহূর্তে যে মানুষটাকে নিয়ে তুমি রিডিং দেখছো সে একজন অবসেসিভ লাভার। অবসেসিভ মানে কি? অবসেসিভ এখানে বলতে এটাই বোঝায় যে, শুনতে হয়তো খুব খারাপ লাগবে কথাটা, কিছু কিছু ভালোবাসা হয় না যে মানে ভালোবাসারও তো বিভিন্ন টাইপ হয়, যে না দূরে থেকেও মানুষটার জন্য আমি চিন্তা করছি, তাকে ফোন করছি, তার ব্যাপারে জানছি, সে কেমন আছে একটা খোঁজ নিচ্ছি, নিজের ইগো ভেঙে তার সামনে এসে দাঁড়িয়ে বলছি ভালো আছো তো, কী খবর তোমার। এটা একরকম ভালোবাসা। আর একটা ভালোবাসা দেখায় যেটা পাগলামো, যে তোমার সামনে আসবো না, তোমাকে মুখে কিছু বলবো না, কিন্তু তোমার উপর আমার সবসময় একটা দৃষ্টি পড়ে থাকবে যে তুমি কি করছো। কারণ না তোমার পার্সন নিজেকে ভালো রাখতে জানে বা নিজেকে ভালো রাখতে পারে, নিজে ভালো না থাকলে তার ফার্স্ট্রেশনটা গিয়ে তোমার উপর পড়ে যে আমি ভালো নেই, আমি বুঝতে পারছি না। মানে একটা কী বলো তো, যেটা আমি রিয়েলাইজেশন করি যে আমার লাইফে তোমার পার্সনের যেটা বর্তমান অনুভূতি, আমার লাইফে কোনো কিছু যদি আমার মনের মতন না হয় বা আমার প্ল্যানিং অনুযায়ী না চলে, বা যার জন্য আমার লাইফে শান্তি বিঘ্নিত হচ্ছে, তাকেও আমি শান্তিতে থাকতে দেবো না। বা আমাকে আসল রহস্যটা উদ্ঘাটন করতে হবে যে অ্যাকচুয়ালি রিজনটা কী।
কারণ তুমি যে মানুষটার সাথে রিলেশনশিপে রয়েছিল সে তোমার সাথে সম্পর্কের ক্ষেত্রে তোমাকে নিয়ে এমন একটা সময় বাড়াবাড়ি দেখিয়েছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এ আমার প্রেমে পাগল, বা এ আমার জন্য সব কিছু করতে পারে, এ আমাকে নিয়ে খুব সিরিয়াস। কিন্তু এটা কোথাও না কোথাও ব্যাপারটা ধীরে 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 আনহেলদি দিকে চলতে থাকে, ডেঞ্জারাস দিকে চলতে থাকে, টক্সিক রিলেশনশিপে পরিণত হয়। তুমি তখন ফিল করতে পারো যে আমার পার্টনার, আমি তো ভাবতাম আমাকে ভালোবাসে, কিন্তু এর ভালোবাসার ধরনটা অন্যরকম, ভীষণ মানে ভালোবাসার ধরন অন্যরকম বলতে এক এক সময় এতটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বা এক এক সময় এতটা পজিটিভনেস দেখাচ্ছে যেটা আমার জন্য ভীষণ আনহেলদি ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে ব্যাপারটা ঠিক হচ্ছে না। তো ডেফিনেটলি আবার নিজেকে বোঝাচ্ছি ভালোবাসে, ডেফিনেটলি হয়তো আমার খোঁজ নিচ্ছে বা আমার ব্যাপারে জানছে বা আমি কোনো কিছু করলে রেগে যাচ্ছে, কিন্তু তুমি ফিল করছো তোমার পার্সনের তোমার প্রতি ফিলিংসটা খুব অ্যাগ্রেসিভ এবং ডেফিনেটলি ওভার পজিটিভনেস ব্যাপারটা, যেখানে তোমার মনে হচ্ছে যে এটা অতিরিক্ত বাড়াবাড়ির জায়গায় চলে যাচ্ছে, বা সে এমন কিছু অ্যাকশন করছে বা অ্যাকশন নিচ্ছে তোমার সাথে যেটা তোমার মনে হচ্ছে যে না, এটা আমাকে ভীষণভাবে স্যাড, ভীষণভাবে হার্ট করছে, ভীষণভাবে দুঃখ দিচ্ছে। ওনার এই অতিরিক্ত অবসেসিভ বা পজিটিভনেস ব্যাপারটা যেটা আমার কাছে একটা টক্সিক ফিলিংস ক্রিয়েট করছে। আমার মনে হচ্ছে যে এনার এই ব্যবহারটা আমাকে মানসিকভাবে দুঃখ দিচ্ছে, আঘাত দিচ্ছে। এখানে অনেকের পার্সন না ভীষণ প্রিটেন্ড করতে পারে, মানে শো অফ ব্যাপারটা ভীষণ মেবি থাকতে পারে, যে দেখো আমি তোমার ভালো চাই, দেখো আমি তোমাকে নিয়ে কতটা সিরিয়াস, তাই তো তোমার খবর নিচ্ছি, তাই তো তোমার ব্যাপারে আমি এই জন্য বলতে হয় যে তোমার ভালো চাইতে নেই, এই জন্য বলে কারোর ভালো চাইতে নেই, মানে ভালো চাওয়ার নাম করে বা ভালোবাসার নাম করে ভালোবাসার ট্যাগ দিয়ে তোমাকে এই মানুষটি কিন্তু দিনের পর দিন অন্ধকারে রেখেছে বা প্রচণ্ড মানসিকভাবে কষ্ট দিয়েছে। এমন সিচুয়েশন গেছে যেখানে দাঁড়িয়ে তুমি কাউকে বলতে পারোনি যে তোমার ভেতরের ফিলিংসটা কী, কারণ তোমার এই ব্যক্তির উপর একটা এক্সপেকটেশন কাজ করতো। তুমি যতই বলো আমার কোনো এক্সপেকটেশন কাজ করতো না, সেটা আজ হয়তো বলবে কাজ করে না, কিন্তু যখন তুমি জানতে যে তোমার পার্সন তোমার প্রতি ভীষণ অবসেসিভ বা সত্যি দেখায় সে আমি তোমাকে নিয়ে সিরিয়াস, তখন তোমার তার উপর না একটা এক্সপেকটেশন কাজ করা শুরু করলো যে বাবা কি ভালো, আমি কি লাকি, কত ভালো বয়ফ্রেন্ড পেয়েছি, কত ভালো হাজব্যান্ড পেয়েছি, কত ভালো ওয়াইফ পেয়েছি, কত পজিটিভ আমাকে নিয়ে। কিন্তু এই পজিটিভনেসটা কোথাও চলে গেল, ধীরে 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 একটা নেগেটিভিটির দিকে মন নিল। যখন জিনিসটা খারাপ দিকে চলতে থাকলো তখন মনে হলো পার্টনার অবসেসিভ, কিন্তু আমার মধ্যে সবসময় দোষ ধরা বা আমার মধ্যে আমার ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়ে সে ব্লেম করা, ব্যাপারটা হয় না, মানে খারাপ দিকে চলে যাচ্ছে। ওনার অবসেসিভ ব্যাপারটা যে তোমাকে আনন্দ দিচ্ছে বা তোমাকে হ্যাপিনেস দিচ্ছে সেটা কিন্তু নয়, বরং তোমাকে ডিপ্রেশন কিংবা মানসিক চাপ ক্রিয়েট করছে তোমার লাইফে। তুমি এই ব্যাপার তুমি জানো যে তোমার পার্টনার XYZ ভীষণ প্রিটেন্ড করে যে কোনো কিছু, মানে দেখায় একরকম ভেতরে একরকম, বুঝতে পেরেছো? কিন্তু তবুও বলবো, যেহেতু তুমি মানুষটাকে ভালোবেসেছো, যেহেতু একটা সোল কানেকশনকে ফিল করতে, যেহেতু মনে হতো যে মানুষটাকে তো মন থেকে ভালোবাসি বা মন থেকে ভালোবেসেছি, সে কারণে তুমি স্টিল নাও প্রত্যেকটা মুহূর্তে এমন কোনো তোমাদের স্পেশাল অকেশন নেই, যেটা ম্যারেজ অ্যানিভার্সারি বলো বা দেখা হওয়ার প্রথম দিন বলো বা ভ্যালেন্টাইন্স ডে বলো বা বার্থডে বলো, ওনার জন্য তুমি ওয়েট করোনি। তুমি ওয়েট করতে, অপেক্ষা করতে যে মেবি হয়তো মানুষটা আমাকে একটা কল মেসেজ দেবে বা একবার হ্যাপি বার্থডে বলবে বা যাই হোক হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেতে একটা মানে একটা হয় না, মানে একটা হাই হ্যালো লিখবে, যে কোনো কিছু। কিন্তু তোমার এক্সপেকটেশন এই মানুষটির উপর যত ছিল তত তুমি টুকরো টুকরো হয়ে ভেঙেছো মানসিকভাবে, হতাশার দিকে। তোমার মনে হচ্ছে কোনো কিছু ভালো হচ্ছে না আমার লাইফে। এই মানুষটা মেবি আমার লাইফে আমাকে ইমোশনালি ভালোবাসার থেকেও, যেটা আমি ফিল করতে পারছি তোমার পার্টনারে, তোমার রিয়ালাইজেশন কাজ করেছে এটাই যে মানুষটা কাছে সেই জন্মদিনটা স্পেশাল না, বিবাহবার্ষিকটা স্পেশাল না, তার কাছে সেই ছোট ছোট ব্যাপারগুলো আমরা সেলিব্রেট করব সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তার সাথে রোমান্টিক লাভ অ্যাফেয়ারকে, মানে সে দেখায় সে আমাকে ভালোবাসে, কিন্তু কোথাও না কোথাও সে আমার ছোট ছোট ভাবনাগুলোকে আনন্দ দিতে বা ছোট ছোট ভাবনাগুলোকে সেলিব্রেট করতে ভালোবাসে না। তার সাথে মেবি আমার হয়তো একটা, যেটা রিলেশনশিপে আমার ফিল হয় বা তোমাদের মনে হয় যে এটা কোথাও না কোথাও তার দিক থেকে একটা সেক্সুয়াল ডিজায়ার কাজ করে তোমার প্রতি, যে সেক্সুয়াল রিলেশনশিপ বা রোমান্টিক লাভ অ্যাফেয়ার। হ্যাঁ, আমি আমার পার্টনারের সাথে রোমান্টিক্যালি মানে একটা হয় না রিলেশনশিপে আছি,
কিন্তু যতই সম্পর্কের মধ্যে রোম্যান্টিক ব্যাপারটা থাকুক সেটা তো স্বাভাবিক কথা, কিন্তু তার মধ্যেও তো আমি আশা করব যে সেই বিশেষ দিনগুলোতে সে আমার জন্য কোনো একটা গোলাপ আনবে, একটা মানে একটা গিফট দেবে, বা ঘুরতে নিয়ে যাবে, বা একবার একটু ফোন করে কথা বলবে। তার সাথে কি আমার শুধু শারীরিক সম্পর্কই, মানসিক কিছু না? এটা তোমাদের অনেকের ক্ষেত্রেই মনে হয়েছে, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য। ইউটিউব যে জেনারেল রিডিংগুলো দেয় সেগুলো কারুর কোনো রকম পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ক্লেম দিস এনার্জি, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায়। নেভার হ্যাজ দ্য ফ্যাক্টস মেক্স শিফট আপ লাইস, কারণ তোমার একটা সময় এমন ব্যাপারটা দাঁড়িয়ে গেল যে তোমার তাকে আর বিশ্বাস করতে মন চাইলো না। প্রত্যেকটা মুহূর্তে বললাম এটাই মনে হতো যে লোকটির কথার কোনো দাম নেই, ভীষণ আজে বাজে কথা বলে, কমিটমেন্টের কোনো দাম নেই, প্রতিশ্রুতি যেটা হয় না, কমিটমেন্ট মানে বিভিন্ন রকম কমিটমেন্ট যেটা লাভ লাইফে হয়ে থাকে, যে আমি তোমার সারা জীবন পাশে থাকবো, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ছাড়া কারুর কথা ভাবতেই পারি না, আমি বিয়ে করলে তোমাকেই করব, বা বানিয়ে বানিয়ে কথা, বা নিজেকে একটা হয় না নিজেকে ভালো দেখানোর জন্য, শো অফ করার জন্য, বা নিজের প্রশংসা নিজে করা। ভীষণ তোমাদের একটা সময় ফিল হতে থাকলো যে এই মানুষটার কথার কোনো দাম নেই, ভীষণ আজে বাজে কথা বলে, আর বেশিরভাগ কথাই মিথ্যে বলে, মানে যেটা কোনো ভ্যালু নেই বা মূল্য নেই। যেখানে দাঁড়িয়ে তোমার মনে হলো যে এই সম্পর্কে কি আছে, এই সম্পর্কে কি আছে। রানিং সিচুয়েশন, এখানে মেবি তোমার পার্সন যেটা হয় না যে একটা এক্সপেকটেশন যেটা তোমাদের প্রত্যেকের ছিল, ডেফিনেটলি ছিল, অস্বীকার করার জায়গা নেই, আজকে হয়তো দাঁড়িয়ে নেই, কিন্তু এই সম্পর্কটা ধীরে ধীরে এমন একটা পরিস্থিতিতে চলে আসলো যেখানে আর্গুমেন্ট, গায়ে হাত তোলা, কম্পিটিশন ব্যাপার, ফিজিক্যালি ফাইট যেটাকে বলে গার্লস ফাইট, ফিজিক্যালি ফাইট বা কম্পিটিটার তোমাদের লাইফে চলে আসলো, তোমার এবং তোমার পার্সনের মধ্যে কোনো থার্ড পার্টি চলে আসলো, যে কিনা তোমাকে বললো আমি দেখে নেবো তুমি কী করে সংসার করো, আমি দেখে নেবো তুমি কীভাবে থাকো, আমি দেখে নেবো তুমি আমার পার্সোনাল লাইফে কী করে থাকো, এক্স ওয়াই জেড। তোমার মনে হলো যে এই সম্পর্কের মধ্যে ডেফিনেটলি এমন কিছু ব্যাপার আছে যেখানে আমার সাথে আমার পার্সনের ডেফিনেটলি কোনো কিছুতে মতে মিল হচ্ছে না, কারণ এখানে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকতে পারে, বা তোমার পার্সনের সাথেই তোমার সম্পর্কটা এমন একটা ফাইটিং মুডে চলে গেল না, যেখানে আর্গুমেন্ট, ঝগড়া ঝামেলা, ব্লক করে দেওয়া, সম্পর্কে ছোটোখাটো ব্যাপার হলে নো কন্ট্যাক্টে চলে যাওয়া, সেপারেশনে চলে যাওয়া, পুরো গায়েব হয়ে যাওয়া, কোনো রকম সিচুয়েশনকে হ্যান্ডেল না করতে গিয়ে সেখান থেকে এড়িয়ে যাওয়া, কথায় কথায় অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, ইভেনচুয়ালি অনেকের ক্ষেত্রে এমনও হয়েছে যে ফিজিক্যালি ফাইটও হয়েছে তোমার সাথে তোমার পার্সনের, যে ঠিক আছে চলো আমি দেখবো, এরকম ব্যাপার। ঠিক আছে, ইনসাইড স্কুপ, এ ক্লোজার লুক নজ আপ ইন ইয়োর বিজনেস, কারণ এখানে দেখো সিচুয়েশন যেটা আমি রিলেশনশিপে দেখতে পাচ্ছি, রেসপন্সিবিলিটি জিরো, রেসপন্সিবিলিটি জিরো, কারণ এই মানুষটার স্টেবিলিটির প্রথম কথা ভীষণ অভাব, অন অফ সিচুয়েশন, কখনো থাকে কখনো নেই, কখনো আসে কখনো যায়, কখনো ইচ্ছে হলো তোমার লাইফে আসলো, কখনো ইচ্ছে হলো তোমার লাইফ থেকে উঠে গেল। রানিং সিচুয়েশন, গোস্টিং সিচুয়েশন, ডিসঅ্যাপিয়ারিং সিচুয়েশন, ইনভিজিবল সিচুয়েশন, মানে কন্টিনিউ না যে আমি রিলেশনশিপে আছি, ঠিক আছে হয়েছে ঝগড়া ঝামেলা, ঠিক আছে চলো আন্ডারস্ট্যান্ডিং করে নেই, মিউচুয়ালি ঠিক সব ঠিকঠাক করে নেই, নিজেদের মধ্যে যা হয়েছে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেই, চলো আবার সব কিছু আমরা ঠিক করে নেই। মানে সম্পর্কের ক্ষেত্রে যেটা হয়, ভুল বোঝাবুঝি ঝগড়া ঝামেলা তো নর্মাল ব্যাপার, এটা তো কোনো বড় ব্যাপার না, এটা তো সব ক্ষেত্রেই হয়, সব ঘরে হয়। কিন্তু এখানে সিচুয়েশন কী হয়েছে যে ঝগড়া হয়েছে, ফাইট হয়েছে, তুমি স্টিল নাও হয়তো সেটা ভুলে গিয়ে তাকে মেনে নিয়ে তার জন্য অপেক্ষা করছো, বা তাকে নিয়ে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ, কিন্তু তোমার মনে হচ্ছে সে তো, তার দিক থেকে তো আমি কোনো পজিটিভ সাইন পাচ্ছি না, সে আছে নেই এরকম সিচুয়েশন, কখনো থাকে কখনো নেই, কখনো যোগাযোগ করে ইচ্ছে হলে কখনো যোগাযোগ করে না, মানে একটা হয় না যে রেসপন্সিবিলিটি মেবি নিতে ভয় পায়, বা কোনো কিছুতে মানে কোনো পরিস্থিতিতে যখন দেখে যে ব্লেমিং এনার্জিটা তার দিকে উঠবে যে তুমি এটা করোনি কেন, বা এটা এরকম করলে কেন, সেই সিচুয়েশন থেকে তোমার পার্সন মানে হঠাৎ করে দেখা গেল কর্পূরের মতন উদাও হয়ে গেল, আর নেই ওই জায়গাতেই, আর নেই, সে কোনো এক্সপ্লেইনও করলো না, সে তোমার সামনাসামনিও বসলো না এবং তোমাকে কোনো কিছু বললো না, মেবি তোমাকে দুটো খারাপ কথা শুনিয়ে তোমার লাইফ থেকে উধাও হয়ে গেল, এরকম একটা সিচুয়েশন। ডিভাইন ফেমিনাইন, ইয়ান ফেমিনাইন এনার্জি, ফ্যামিলি, এখানে তোমাদের অনেকের পরিবার আছে, ফ্যামিলি আছে, মেবি তোমাদের ম্যারেজ পার্টনারও এখানে অনেকেই আছে যারা বিবাহিত, যারা দেখছো এই মুহূর্তে ক্ল্যারিটি রিলেশনশিপে নেই, অনেস্টি রিলেশনশিপে নেই, সত্যতার একটা অভাব, আর সবসময় একটা রিজেকশনের ফিয়ার, যে এই মুহূর্তে মানুষটা, সব থেকে বড় কথা কি এই যে যতটুকু রিডিং করলাম
আমি এটুকুনি বুঝলাম তোমাদের দিক থেকে তোমরা এই সম্পর্কটাকে নিয়ে যতটাই সিরিয়াস ছিলে, তোমার পার্সন মুখে কথা অনেক কিছু তোমাকে ইমাজিন করিয়েছে, একটা হয় না স্বপ্ন দেখিয়েছে, অনেক কিছু কমিটমেন্ট দিয়েছে, কিন্তু বাস্তবে সেগুলো খুব একটা যে উনি কমপ্লিটলি দায়িত্ব পূরণ করতে পেরেছে সেই জায়গাটা আমি ফিল করতে পারি না। বরং বলতে গেলে উনি তোমার প্রতি মানে রেগে গেছে বা অ্যাগ্রেশন ব্যাপারটা দেখিয়েছে, বা ফোনটাই ব্লক করে দিয়েছে, তোমার নাম্বারই ব্লক করে দিয়েছে, কথাই বলতে চাইনি, তোমাকে রিজেক্ট করে দিয়েছে। যে না, তোমার ভিতরে একটা ফিয়ার কাজ করে যে সম্পর্কে ক্ল্যারিটি নেই, যে সম্পর্কে সত্যি নেই, আমি আবার কি করে এগোবো সেই সম্পর্কে, বা সেই সম্পর্কটা আমার আমি শিওর কি করে হবো যে এই সম্পর্কে আমার ভবিষ্যৎ আছে। তোমার ভিতরে একটা রিজেকশনের ভয় অলওয়েজ কাজ করে। আবার কোনো দিন যদি আমাকে এই মানুষটা আবার আসলো, আবার আমার লাইফে ফিরলো, আবার যদি মানুষটি আমাকে রিজেক্ট করে দেয়, কারণ তুমি রিজেকশন একবার না বহুবার হয়েছো, বহুবার রিজেকশন হয়েছো, একবার না। তুমি এই মানুষটাকে একবার সুযোগ দাওনি, বারবার সুযোগ দিয়েছো, তবুও মনে হচ্ছে সুযোগ নেবার যোগ্য নয়। কারণ একে যত আমি সুযোগ দেই আমার মধ্যে ইনসিকিউরিটি, ভয় তত কাজ করে। বাট কার্মা, মেবি এই মানুষটার সাথে তোমার কোনো খারাপ কার্মা জড়িয়ে আছে, টকিং শিট, আবারও নেক্সট একই এনার্জি, যে মানুষটার কথার কোনো দাম নেই, মানুষটি যা যা তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল বা তোমাদের সম্পর্ক শুরু হওয়াকালীন যা কথা বলেছিল তোমাকে, আজ সেই সিচুয়েশন আর বাস্তব দুটো সম্পূর্ণ আলাদা। তোমার মনে হচ্ছিল লোকটি তোমাকে অনেক মিথ্যে কথা বলেছে, তোমাকে অ্যাজ এ জ্যাকপট হিসাবে কাজে লাগিয়েছে, যে ওকে পাওয়াটা আমার জীবনের মোটো, ওকে পেয়ে গেছি, দ্যাটস এনাফ, এবার ওর আর আমার কোনো কদর নেই। কিছু মানুষের থাকে না, আইফোন কিনবো কিনে নিলাম, 6 মাস 1 বছর খুব আইফোনটার প্রতি একটা অ্যাডিকশান কাজ করলো, আমার আইফোন আছে, তারপরে দেখা গেলো আইফোনটার উপর আর সেই ব্যাপারটা আর ইন্টারেস্ট আর কাজ করছে না, তখন মনে হচ্ছে অন্য কোনো ফোন এসছে, সেটা যদি নিতে পারতাম ভালো হতো। একটা কিছু মানুষের না থাকে যে এটা কিনবো বা এটা পাবো, এটা পাওয়া আমার একটা মাকসাদ বা একটা উদ্দেশ্য, এটা পেলে আমি খুশি, কিন্তু পেয়ে গেছি আমি, মানে এটাকে বলে না যে গট রিচ বা ইনহেরিটেন্স, বা আনএক্সপেক্টেডভাবে আমার লাইফে কিছু চলে এসছে, বা আমি এই মানুষটাকে পাবো বলে ভেবেছিলাম, এই আমার লাইফে এসেছে, কিন্তু সেটার আমি কদর করিনি বা দাম দিইনি, একটা সময় গিয়ে সেটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি সম্পর্কের ক্ষেত্রে। বা মেবি তোমার পার্সন তোমাকে বলেছে তুমি আমার জীবনের লাক, তোমাকে পেয়ে আমার ভাগ্য খুলে গেছে, মেবি এক্সেট্রা অনেকের ক্ষেত্রে। কিন্তু সম্পর্ক সিচুয়েশনটা এমন হয়ে যায় যেখানে দাঁড়িয়ে এই সম্পর্কটা ভীষণভাবে নেগেটিভ হতে থাকে, ধীরে ধীরে কী হয়, টক্সিক হয়ে যায়, কারোর অভিশাপ লাগে, কেউ হয়তো ইচ্ছাকৃত ইন্টেনশনালি নিজে ভালো নেই বলে যাতে তুমি তোমার পার্টনারের সাথে ভালো না থাকতে পারো, তার জন্য মেবি মুখের উপরেও অনেকে অভিশাপ দিয়েছে যে তুই কোনোদিন ভালো থাকতে পারবি না ওর সাথে, বা কেউ কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করেছে, এমন কিছু কার্ডসের এনার্জি, ভীষণ নেগেটিভ এনার্জি, দেখতে পাচ্ছ, হেক্স, উইচক্রাফট অ্যান্ড নেগেটিভ মাইন্ড, কোনো রকম কারোর কুনজর, কোনো নেগেটিভ মাইন্ড, বলে না যে লোকে চোখ লাগলেও অনেক কিছু নষ্ট হয়ে যায়, মানে কুদৃষ্টিতে কিছু, সবার দৃষ্টি ভালো হয় না, সুদৃষ্টিতে সবাই সব কিছু যদি দেখতো তাহলে এই পৃথিবীতে কখনো কোনো মানুষের খারাপ হতো না। অনেকের নজর খারাপ যে তোমরা এত ভালো আছো, বা তোমাদের রিলেশনশিপে তুমি এই রিলেশনশিপটা নিয়ে এত সিরিয়াস, তোমাদের মধ্যে এত রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার, কেউ কাউকে ছাড়া থাকতে পারো না, এমন কিছু করে দিল যেখানে দাঁড়িয়ে তোমার মনে হলো যে আমাদের সম্পর্কটা এই বিশেষ কারণের জন্য ধীরে ধীরে নষ্ট হতে থাকছে। আর এটার মধ্যে না রোম্যান্স আছে, না ভালোবাসা আছে, না পার্টনার বুঝতে চায়, আমি বুঝে একতরফার কতদিন এইভাবে টিকিয়ে রাখবো এই সম্পর্ককে। ব্যাড হ্যাবিটস, মেবি এই মানুষটি কোনো রকম ব্যাড হ্যাবিটস আছে, কোনো অ্যাডিকশান, কোনো রকম কোনো কিছু ব্যাড হ্যাবিটস বলতে কি, ড্রিঙ্ক, অ্যালকোহল, বা কোনো রকম বন্ধু বান্ধব যেটা ওনার জন্য শুভাকাঙ্ক্ষী নয়, তাদের সঙ্গ, তাদের আড্ডা, কোনো খারাপ গ্রুপ হয় না যেখানে থেকে উনি ভালো কিছু মানে শিখছে না, বা ভালো কিছু ওনার নলেজ হচ্ছে না, ওনার উল্টে উনি মানে ব্যাপারটাকে নেগেটিভ মাইন্ড হয়ে আসছে, ওই সঙ্গটাতে জানি ওনার কিছু ভালো হওয়ার নেই, তবুও যেন এই ব্যাপারটাতে উনি নিজেকে জুড়ে রেখেছে বা আটকে রেখেছে। দেখো, তোমার মানুষটি যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো তার সাথে তোমার মেন্টালিটিটা ম্যাচ হওয়া খুব ডিফিকাল্টি ব্যাপার, কারণ তুমি একরকম, সে একরকম, তুমি অপেক্ষা করে থাকো এই মানুষটার ভালো পরিবর্তনের জন্য, তুমি অপেক্ষা করে থাকো এই মানুষটা কবে বদলাবে বা কবে চেঞ্জ হবে, কবে আমাকে বুঝবে, কবে আমার জীবনে ফিরবে, কবে সব কিছু ঠিক হবে, কবে আমার জীবনের এই একাকিত্ব কাটবে, কবে সে মানে একটা হয় না, কবে সে আমাকে বুঝবে, আমিও তাকে মিস করি, সে আমাকে মিস করে কি না, এরকম অনেক কিছু সিচুয়েশন কাজ করে।
আজকে দাঁড়িয়ে সেখান থেকে দেখা যাচ্ছে তোমার পার্সন ডার্ট ডিকিংয়ের কার্ড এসছে। ডার্ট ডিকিং ইন্ডিকেট করছে লুকিং ফর ডার্ট অন ইউ অ্যান্ড ভাইস ভার্সা। কখনো তোমার মধ্যে ভালো প্লাস পয়েন্ট কী আছে সেটা নিয়ে সবসময় তোমাকে সুনাম করবে যে XYZ আমার পার্টনারের মধ্যে এই গুণগুলো খুব ভালো, বা ওর এই গুণগুলোর জন্য আজকে আমি নিজেকে খুব গর্বিত ফিল করি, মেবি এক্সেট্রা এক্সেট্রা। ও খুব ভালো রান্না করতে পারে, বা ও খুব ভালো ছবি আঁকতে পারে, ওর মধ্যে সেই ট্যালেন্ট আছে। কখনো সেরকম মেবি তোমরা শোনোনি। বেশিরভাগ ক্ষেত্রেই মনে হচ্ছে বারবার পার্টনার আমার মধ্যে কি খামতি আছে, কোনটা আমার নেই, কোনটা আমি পারি না, আমি রোগা না মোটা, আমার পয়সা আছে কি আমি পয়সা নেই, আমি রিচ নাকি পুয়ার, এগুলো নিয়ে ভীষণ রকম ম্যারেজ ফর মানি। সে ভীষণ রকম মেটেরিয়ালিস্টিক পার্সন হতে পারে। তার কাছে ভালোবাসার থেকেও বেশি যেটা মানে গুরুত্ব ফিল মনে হয় যে কার কি আছে কার কি নেই, আর কম্প্যারিজন করা, তুলনা করা, তুলনা করা এই সম্পর্কের মধ্যে ডেফিনেটলি ভীষণ রকম কাজ করে তোমার পার্সনের দিক থেকে। মানে বলে না যে দোষ ধরা, চালের মধ্যে কাকড় বাছা, যেরকম যে তোমাকে চাল দেওয়া হলে 1 কেজি, বসে বসে কাকড় বাছো, তোমার পার্সন সেটা খুব ভালো পারবে, বসে বসে একদম খুঁটিয়ে খুঁটিয়ে বাঁচবে, দেখি কি আছে, দেখি তো তোমার মধ্যে কি কি দোষ আছে। আমার মনে হয় না যে তোমার ব্যাপারে তোমার পার্সন সব সময় পজিটিভ বলে, বা তোমার মধ্যে পজিটিভিটি দেখে সেটা তোমার মুখের উপর কখনো বলেছে যে তোমার মধ্যে এই গুণগুলো আছে, তো তোমার মধ্যে এই গুণগুলোর জন্য আমাকে খুব ভালো লাগে। দেখো, এটা 2 দিন 1 দিন বলা ঠিক কথা। কোনো মানুষের সবসময় তারিফ করা বা তাকে বুস্টআপ, তারিফ বলতে কি তাকে আমি কোথাও না কোথাও হয়, মানে একটা হয় না যে চিয়ার আপ করা, যে আমি অলওয়েজ তোমার সাথে আছি, বা তুমি তো বেশ ভালো পারো, বা তুমি তো আজকে রান্নাটা দারুণ করেছো, খুব ভালো লেগেছে, এরকম ব্যাপার। মানে একটা হয় না, একটা মানুষকে খুশি করা, তাকে জিনিস খুশি করা মানে সবসময় জিনিস দিয়ে নয়, যে তার সুনাম করে, বা এই সুনাম মানে আর্টিফিশিয়ালিও নয়, তুমি সত্যিই ভালো জানো তার জন্য আমি তোমাকে স্যালুট জানাই, বা তুমি সত্যি এই রান্নাটা ভালো করেছো, এটা আমার মুখে লেগে আছে, এরকম কখনো মেবি হয়তো তোমার পার্সন তোমার কখনো তোমার কোনো কাজের জন্য তোমার ভালোটা তোমাকে মুখের উপর বলেনি, কিন্তু খারাপটা মানে তুমি কি পারো না, তোমার দ্বারা কি হয় না, কোন জিনিসটা তুমি ভুল করেছিলে, কবে কাকে তুমি কি বলেছিলে, সেগুলোকে নিয়ে ভীষণ মানে লেগে থাকতে, বা সেগুলোকে নিয়ে ভীষণ ভাবতে ভালোবাসে। মেবি এই মানুষটার রেপুটেশনও নিজের ব্যক্তিগতভাবে খারাপ, ভালো নয়, রেপুটেশন, ক্যারেক্টার ভালো নয়, এক্স্যাক্টলি যাকে নিয়ে দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে, বা তার সাথে থেকে তোমার রেপুটেশন নষ্ট হয়েছে। বর্তমান এনার্জিতে সেও যে খুব ভালো আছে সেটা কিন্তু না, এটা একটা কর্মা, ডেফিনেটলি সে তার কর্মা ভোগ করছে। কারণ কেন কর্মা বলছি, কারণ এই মানুষটা তোমারই পিছনে তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে মাইন্ড গেম খেলে গেছে, কলা কৌশল ক্রিয়া, মাইন্ড দিয়ে চিন্তাভাবনা করে, প্ল্যানিং করে করে সব কিছু করেছে তোমাকে নিয়ে, তোমার ব্যাপারে। মানে একটা হয় না যে আমি যদি কখনো কোনো খারাপ করি, আমি যদি কোনোভাবে ধরা পড়ি, তাহলে একেও ছাড়বো না, মানে এর মধ্যে দোষ ধরে সেটা নিয়ে আমি একটা ড্রামা ক্রিয়েট করার চেষ্টা করব, যে কারণে তোমার পার্সনের স্পাইং এনার্জি পজিটিভ নয়। বারবার বলবে স্পাইং এনার্জি যেটা দেখি সেটা কিন্তু পজিটিভ নয়। দেখি স্পাইং করছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, কোনো ইনফরমেশনের মাধ্যমে, কোনো স্ক্রিনশটের মাধ্যমে। দেখো স্ক্রিনশট, স্কারসিটি ট্যাকটিস, স্ট্রেস, তোমাকে নিয়ে একটা মানসিক চাপের মধ্যে রয়েছে তোমার, কারণ বুঝতে পারছে না যে তুমি কী করছো, তোমার লাইফে কী চলছে। স্পাইং এনার্জি এটা খুব একটা পজিটিভ নয়। যদি ভাবো যে আমার পার্টনার বাবা কি ভালোবাসে আমাকে, স্পাই করছে, একদমই নয়। এখানে আমি তো খারাপ করেছি, আমার তো রেপুটেশন খারাপ হয়েছে, আমি তো ডুবেছি, তোমাকে নিয়ে ডুববো, এরকম একটা মেন্টালিটি অনেকের পার্সনের ক্ষেত্রে। বারবার বলবো, মানে আমি যেহেতু আমার গায়ে কাদা ছিটিয়েছি বা কাদা লেগেছে, তোমার রেপুটেশন কি করে খারাপ করা যায় সেটা মানে ইন্টেনশনটা খুব একটা ভালো নয়, এটা একটা কথা বলবো। যারা দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমার পার্সনের তোমার প্রতি ইন্টেনশন যেটা আমার একদমই ভালো ফিল হয় না, পজিটিভ ফিল হয় না। প্রচণ্ড অতিরিক্ত সন্দেহ বাতিক বা ডাউট করে, ভাবে যে উনি যা করছে তুমি হয়তো তাই করছো, কিন্তু তুমি অবাক হয়ে যাও এনার ব্যাপারে, যত এগোও, যত জানতে পারো, তুমি আকাশ থেকে পড়ো যে এই মানুষটা এরকম, মানুষ চিনতে এত ভুল করলাম, এই মানুষটার সাথে আমার এত ভয়ানক স্মৃতি জড়িয়ে আছে দিদি, বলে বোঝাবার মতো না। আর ফিরে দেখতেও চাই না সেই স্মৃতিগুলোকে, অনেকেই চায়, আর ঘুরেও তাকাতে চাই না সেই অন্ধকার দিনগুলোর পিছনে, যেটা পিছনে ফেলে এসেছি। ডোন্ট ওয়ান্টস ইউ ব্যাক, আর তাকাতেই চাই না। কিন্তু কি করব, মানুষ তো মাঝে মধ্যে মাথায় চলে, ভুলতে পারি না। সবসময় ভাবি যে কেন হলো আমার সাথে এরকম, কেন এনার ফেক স্মাইলে আমি ওনাকে এত ট্রাস্ট করে ফেললাম, কেন জানার চেষ্টা করলাম না ডিপলি, কেন বোঝার চেষ্টা করলাম না। এই রিলেশনশিপটা তোমার কাছে একটা বাউন্ডারি হয়ে গেল,
আলটিমেট সিচুয়েশন যেটা তোমার মনে হলো তুমি একটা ফাঁদে পড়ে গেলে, এখানে তোমার কোনো ফিউচার নেই। বা তোমরা যারা ওয়েট করে আছো, আমি বলবো, আমি শুরু থেকে বলবো, আমি শেষ পর্যন্ত বলবো, আমি কোনো সুগার কোটিং করে রিডিং করি না। ভালোবাসা অবশ্যই ভালো, কিন্তু ভালোবাসি বলে কারোর জন্য যেন আমার পার্সোনাল লাইফ থেমে না থাকে, আমার কাজ না থেমে থাকে, আমার পড়াশোনা না থেমে থাকে, কোনো কিছু যেন থেমে না থাকে। সে আমি জানি কষ্ট হয়, পেইন হয়, একটা মানসিক চাপ হয়, কিন্তু নিজেকে সেই জায়গাটা থেকে ইমপ্রুভ করতে হবে। এবং তোমার মধ্যে কি ব্লকেজেস আছে যেটার কারণে তুমি লাইফে এগোতে পারছো না, সেটা তোমাকে জানতে হবে। এবং সেই গাইডেন্সটাই আমি ইউনিভার্স সাই বাবার কাছে জানবো, যে এই মুহূর্তে আমার বন্ধুদের জীবনে যে ব্লকেজেসগুলো আছে, যে কারণে সে বুঝতে পারছে না যে আদৌ এই সম্পর্কে তার স্টেবিলিটি আছে কি নেই, বা আদৌ সেই মানুষটাকে সে দ্বিতীয়বার ট্রাস্ট করতে পারবে কি পারবে না, আদৌ সেই সম্পর্কে তার ভবিষ্যৎ আছে কি আছে না। কারণ তোমাদের এক এক সময় মনে হয় মানুষটা তো আমার ব্যাপারে জানবার চেষ্টা করছে, আমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে, এর আসল উদ্দেশ্য কি। একটা ডাউট তো ডেফিনেটলি কাজ করে, ফিয়ার, লোনলিনেস। দেখো এটাকে কাটাতে হবে, ইউ স্টে ইন ব্যাড রিলেশনশিপ। কারণ তুমি বর্তমান সিচুয়েশনে যে সম্পর্কে রয়েছো, সেই সম্পর্কটা বা সেই রিলেশনশিপটা তোমার জন্য ভালো নয়, ঠিক আছে। একজন আমাকে লিখেছিল, দিদি তুমি পজিটিভ রিডিং করো না কেন? পজিটিভ রিডিং কি করব? আমাকে কার্ড দেখাচ্ছে, লেখা রয়েছে ইউ স্টে ইন ব্যাড রিলেশনশিপ, ফিয়ার, লোনলিনেস। তুমি যে সম্পর্কে রয়েছো সেই সম্পর্ক তোমার জন্য ভালো না, সেখানে যদি তুমি মানে একটা এক্সপেকটেশন করে বসে থাকো বছরের পর বছর, তুমি নিজেই উল্টে একাকিত্বে ভুগবে, সারা জীবন ইনসিকিউরিটিতে ভুগবে। এটাই তো আমি বলবো। এখানে আমি কি বলবো? দেখার পরেও বলবো যে না, তোমার পার্টনার তোমার প্রেমে পাগল, হাবুডুবু খাচ্ছে, সারাক্ষণ তৃতীয় ব্যক্তিকে ছেড়ে তোমার কাছে আসবে বলে একদম রেডি সেডি গো হচ্ছে। কি আমি আর্টিফিশিয়ালি ওরকম বানিয়ে বলতে পারি না, আমার দ্বারা হয় না, আমি পারি না, সত্যি কথা বলছি, আমি পারি না। আমি যে কারণে কার্ড সামনে এনে লেখাগুলো দেখাই, নিজের স্ক্রিনশট তুলে দেখো, তোমাদের সামনে বসে রিডিং করি। এখানে সুগার কোটিং কী করবো? আমি যেটা আমি দেখবো সেটাই আমি বলবো, দ্যাটস এনাফ। যে এতে জানি অনেকে শুনতে খারাপ লাগে, আজকে খারাপ লাগবে, দুদিন খারাপ লাগবে, তুমি বাস্তবকে যতদিন অ্যাকসেপ্ট করতে না পারবে ততদিন তুমি একটা ইলিউশনের মধ্যে বেঁচে থাকবে। তুমি নিজেকে প্রশ্ন করো, আজকে যে সম্পর্কে তোমার 5 বছর হয়ে গেলো, তোমার পার্টনার কামব্যাক করছে না, আদৌ কি তার কি সেই ব্যাপারটা তোমার প্রতি কাজ করে? যদি কাজ করতো 5 মাস ছেড়ে থাকতে পারতো না, 5 বছর তো দূর কি বাত, 5 বছর তো দূর কি বাত, 5 মাস ছেড়ে থাকতে পারে না কেউ কাউকে সত্যিকারে ভালোবাসলে। 5 দিন কথা না বলে থাকতে পারে না, পাগল হয়ে যায়। 6 দিনের দিন মনে হয় কখন কথা বলবো। সেখানে 5 বছর যাদের সম্পর্ক নেই, 15 বছর যাদের সম্পর্ক নেই, 25 বছর যাদের সম্পর্ক নেই, সেই মানুষটা কী বুঝবে? তার তো সেই অ্যাটাচমেন্টটাই আর নেই, যে বন্ডিংটা থাকে, যে স্ট্রং বন্ডিংটা, ওকে ছাড়া বাঁচবে না, সেই ব্যাপারটা থাকে না। যদি থাকতো সে তোমার সঙ্গে 5 বছরের সেপারেশনে থাকতো না, 10 বছরের সেপারেশনে থাকতো না। অনেক ব্যাপার আছে, ডেফিনেটলি আমি বলবো অ্যাকসেপ্টেশন করো। মানে একটা হয় না যে কেন আমি প্রত্যাশা রাখবো না, সে তো আমার বাচ্চার বাবা বা সে আমার ওয়াইফ, ডেফিনেটলি রাখবে। তার সাথে তোমার সাথে বিয়ে বা মানে বিয়ে যেটা ম্যারেজ হয়েছে, রিচুয়াল মেনে বিয়ে হয়েছে, তুমি তাকে ভুলতে পারছো না। কিন্তু সেই সম্পর্কটা, বিয়েটা বড় কথা না, বিয়েটা একটা সামাজিক অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে বিয়েটা একটা হচ্ছে সামাজিক, সোশ্যাল ম্যারেজ। কিন্তু দেখো তুমি বলো আজকের দিনে তোমরা বিচার করো আমার কথাটা মিথ্যে কিনা। সামাজিক বিয়ে একটা ট্যাগ, বিয়ে হয়েছে হাজব্যান্ড ওয়াইফ, ভেতরের গল্প কি, হাজব্যান্ড অন্য কারোর সাথে রিলেশনশিপে জড়িয়ে, ওয়াইফ অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে। আজকের দিনে ঘরে ঘরে পরকীয়া। কেন? ফেসবুক খোলো, ইউটিউব খোলো, খবর চ্যানেল খোলো, কেন এই জিনিসগুলো এত ভাইরাসের মতন ছড়িয়ে যাচ্ছে? কেন হাজব্যান্ড ওয়াইফ থাকা সত্ত্বেও তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে ঢুকবে? আর সে তৃতীয় ব্যক্তি এতটা সাহস পায় কী করে দুজনের মধ্যে এসে চ্যালেঞ্জ নিয়ে দুজনকে আলাদা করার? সেই জায়গাটা কে করে দেয়? লোকে দেখছে সামাজিকভাবে এরা বিবাহিত স্বামী স্ত্রী, কিন্তু বাইরের থেকে দেখাচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু ভেতরে কোনো ফিজিক্যালি রিলেশন নেই, মেন্টালি রিলেশন নেই, দুজন আলাদা আলাদা ঘরে থাকে, কোনো সম্পর্কই নেই। আজকে যদি বিয়েটা একটা সামাজিক অনুষ্ঠান নাই হতো, আজকে ব্যাপারটা বাস্তব সত্য তাই, বিয়ে একটা সামাজিক অনুষ্ঠান আর কিছুই না। যদি বিয়ের জিনিসটাকে সবাই মানতো না, তাহলে ডিভোর্স হতো না। এত মুড়ি মুড়কির মতন এখন ডিভোর্স হয়, 10টা বিয়ে হলে তার মধ্যে 6টা ডিভোর্সের জায়গায় চলে আসে। প্রচুর রিডিং করি, কেউ বলে 3 মাসে ডিভোর্স 3 মাসও সংসার করতে পারিনি, কেউ বলে বিয়ের 15 দিন পর চলে এসেছি, কেউ বলে 6 মাস পর চলে এসেছি। ভাবা যায়? আমি তো আকাশ থেকে পড়ি এগুলো শুনে, মানে বিয়ের গায়ের গন্ধ যায়নি, বলা হয় না যে বিয়ের গায়ে হলুদের দাগ ওঠেনি, সে 15 দিন পর শ্বশুরবাড়ির থেকে ফিরে এসছে, 1 মাসও ঘর করতে পারেনি, আজ পর্যন্ত সে ফেরত যেতে পারেনি ওই বাড়িতে।
তারা মেনে নেবে না বলছে। এরকম প্রচুর, আজকের থেকে আমি ট্যারো রিডিং করি না, 5 বছর হতে চললো, প্রচুর মানুষের লাইফের গল্প পড়ে শুনেছি আমি। সেই জায়গাটা দাঁড়িয়ে কী বলবো, বিয়েটাকে বিয়ে যদি সবাই মনে করতো তাহলে আজকে এত ডিভোর্স হতো না, এত পরকীয়া হতো না, সবাই দায়িত্ব পালন করতো। কিন্তু বিয়েটা আজকের দিনে একটা জাস্ট সামাজিক অকেশন, সো কল্ড, না লোকে বলবে বিয়ে হয়েছে বা সমাজ বলবে মেয়ে ঘরে আছে, মেয়েকে বিয়ে দাওনি, জাস্ট বিয়েটা একটা ট্যাগ। সত্যিকারের বিয়ের দায়িত্ব কে পালন করে? যদি সত্যি বিয়ের দায়িত্ব পালন করতো তাহলে এত পরকীয়া কী করে হয়, এত ডিভোর্স কী করে হয়? আর কি করে বিয়ের পরে এক মাস সংসার করতে পারে না, সে বাপের বাড়ি ফিরে আসে? সে তো জানলোই না জায়গাটা, কিন্তু সে ত্যাগ করে চলে আসলো বাপের বাড়ি পার্মানেন্ট। কতটা টর্চার হয় 1 মাসের মধ্যে নতুন বিয়েতে, এগুলো সত্যি ঘটনা। তোমরা নিজেরাও খবর চ্যানেল, নিউজ রিডিং, এবং আমার কাছে আসে প্রচুর রিডিং এরকম আমার কাছে আসে। তো সেখানে দাঁড়িয়ে আমি কখনোই সুগার কোটিং করে বলতেই পারি না, কারণ এই বিয়ে সম্পর্ক বলাটা সহজ, কিন্তু এর দায়িত্ব নেভানোটা কঠিন। আর এই দায়িত্বটা যখন একতরফা হয়ে যায় তখন সেটা হয়ে যায় ব্যাড রিলেশনশিপ, টক্সিক সম্পর্ক। আমি বারবার বলি, প্রেম ভালোবাসা সব ভালো, কিন্তু জিরো এক্সপেকটেশনে যদি কোনো রিলেশনশিপে যেতে পারো, কন্টিনিউ করো, ডেফিনেটলি কন্টিনিউ করো। যদি এক্সপেকটেশন বা অ্যাডিকশন হয়ে যায় কোনো মানুষের প্রতি, তুমি ভাববে তোমার লাইফ শেষ, আর কিচ্ছু করার নেই। কারণ অ্যাডিকশান কোনো মানুষের প্রতি আর এক্সপেকটেশন, এর থেকে ভয়ানক খারাপ জিনিস পৃথিবীতে হয় না। তাই এই দুটোকে যত তাড়াতাড়ি লাইফ থেকে লেট গো করতে পারবে, তোমার জীবন তত সুন্দর। ইউ স্টে ইন ব্যাড রিলেশনশিপ, এটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপার। যে সত্যি, এবার যাদের মনে হচ্ছে না আমি ভালো আছি, তাহলে এই রিডিং তোমার নয়। যাদের মনে হচ্ছে আমি আমার রিলেশনশিপে খুব হ্যাপি আছি, 2 দিন ঝগড়া হয়েছে আবার 3 দিনের দিন ঠিক হয়ে যাচ্ছে, এটা সেরকম না। এটা অনেকটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বা অনেক মাস বা বছর ধরে, 1 বছর 1.5 বছর ধরে যারা নো কন্ট্যাক্টে আছো তাদের জন্য এই রিডিং। 2-4 দিনে ঝগড়া হয়েছে, পার্টনার 5 দিনে ফোন করছে, এই সম্পর্ক তাদের জন্য নয়, বা এই রিডিং তাদের জন্য নয়। কারণ স্টে ইন্ডিকেট করছে যে তুমি অনেক দিন ধরে একটা খারাপ সম্পর্কের মধ্যে জড়িয়ে আছো, বিকজ ইউ আর লোনলি। তুমি সেই জায়গাটা কাউকে দিতে পারছো না। তোমার বারবার তোমার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে যে আমার লাইফে কেউ যদি আসে, সে যদি আবার আমাকে ঠকায়, সে যদি আবার আমাকে চিট করে। নিজের সাথে নিজে, মানে হয় না, নিজেকে সেই ক্ল্যারিটিটা তোমরা দিতে পারছো না যেটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত। হোল্ডিং অন, কারণ তুমি অতীত ধরে এখনো বসে আছো। হোল্ডিং অন সিচুয়েশন, এখানে বহু মানুষ আছে যারা একা থাকতে ভয় পায় বা মেনে নিতে ভয় পায় যে আমি কি করে একা একা বাঁচবো। জানে সেই সম্পর্ক ভালো না, কিন্তু সেই সম্পর্কের প্রতি তার একটা আলাদা এক্সপেকটেশন রয়ে গেছে, বা অ্যাডিকশন কাজ করে, বা সে একা থাকতে ভয় পায়। কিন্তু যে সঙ্গটাকে তুমি চুজ করছো বা যার সঙ্গে, যার জন্য তুমি হোল্ড করে বসে আছো, সেটা তোমাকে আগে জানতে হবে সেটা তোমার জন্য গুড না ব্যাড। ভালো সম্পর্ক, হেলদি রিলেশনশিপ না আনহেলদি রিলেশনশিপ, সেটা আগে তোমাকে বিচার করতে হবে নিজেকে। যদি মন বলে যে 2 দিন ভালো ছিলাম, 10 দিনই খারাপ ছিলাম, তাহলে সে তো মানে খারাপের তুলনায় ভালোটা খুব কম, আর ভালোর তুলনায় খারাপটা অনেক লম্বা, তাহলে তো সেটা কখনো হেলদি সম্পর্ক বলে না, আনহেলদি রিলেশনশিপ বলে। যেটাকে তুমি হোল্ড অন করে বসে আছো, ইউ মাস্ট রিলিজ। ইউনিভার্স কী বলছে দেখো, সামনের থেকে দেখো, একদম ইউ মাস্ট রিলিজ ওল্ড টাইস। আগে যদি তুমি সুন্দরভাবে জীবনে এগোতে চাও, যেটাকে টাইট করে হোল্ড করে বসে আছো না, যে এটা আমি কোনোদিনই ছাড়তে পারবো না, এটা তোমাকে রিলিজ করতে হবে। রিলিজ কী করে করবো? রিলিজ মানে তোমাকে ছেড়ে দেওয়া, মানে কি সেরকম ছেড়ে দেওয়া না, মানে সেটাকে নিয়ে অতিরিক্ত ভাবনা করা, সেটার উপর অতিরিক্ত হোপ করে বসে থাকা, সেটাকে নিয়ে স্বপ্ন দেখা, এক্সপেকটেশন রাখা, সেটা তোমাকে ত্যাগ করতে হবে। ইউ মাস্ট অবশ্যই করে রিলিজ করতে হবে ওল্ডটাই, যেটা তোমার সঙ্গে বর্তমানে নেই। হ্যাভ টু ফ্রেশ স্টার্ট উইথ সামওয়ান নিউ। যদি মনে হয় সামওয়ান নিউ, কারোর সাথে জীবনটা নতুন করে শুরু করতে চাই, বা কোনো একজনের জন্য আমি কাউকে কমিটমেন্ট দিতে পারছি না, বা কোনো রিলেশনশিপে যেতে ভয় পাচ্ছি, বা কাউকে বিয়ে করতে চাই না, ও আমার লাইফে আসলে ওকে বিয়ে করবো, না হলে আমি কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না, ওই মানুষটাই আমার জীবনের শেষ এবং ওই মানুষটাই আমার জীবনের শুরু, এরকম যদি কোনো টক্সিক রিলেশনশিপে হোল্ডিং করে পড়ে থাকো, তাহলে তুমি কখনোই ভালো ফ্রেশ স্টার্ট তোমার লাইফে করতে পারবে না, নিউ বিগিনিং করতে পারবে না। অবশ্যই তোমার লাইফে কোনো মানুষ আসার যোগ আপকামিং দিনে দেখাচ্ছে, সামওয়ান নিউ, কিন্তু তার জন্য তোমাকে কোনো সিচুয়েশনে হোল্ড হয়ে ধরে বসে থাকলে কিন্তু চলবে না, ঠিক আছে?
এমন একজন মানুষ তোমার লাইফে আসবে, বা তুমি এমন একজন মানুষকে চুজ করো বা চুজ করবে ভবিষ্যতে, বা করণীয়, যে সত্যি তোমাকে কমিটেড তোমার প্রতি, যে না আমি তোমাকে সত্যি ভালো রাখতে চাই এবং নিজের প্রতিও কমিটেড। তুমি নিশ্চিত হতে পারো এমন কোনো সম্পর্কে এগো, কারণ মেবি তোমরা যারা দেখছো রিডিংটা, তোমরা অনেকেই টক্সিক সম্পর্কে আছো এবং এই মনে হয় যে এই মানুষটা ছাড়া আমি বাঁচবো না, এই মানুষটা না থাকলে আমার লাইফের শেষ। আবার একটা ফিয়ারনেসও কাজ করে যে এর জায়গা কাউকে দেবো না, এর জন্য ওয়েট করে বসে থাকি। রিলিজ করতে বলছে ইউনিভার্স, ডিরেক্ট মেসেজ দিচ্ছে রিলিজ ওল্ড টাইস ইন অর্ডার টু হ্যাভ টু এ ফ্রেশ স্টার্ট। অর্ডার করা হচ্ছে তোমাকে জীবনে নতুন শুরু করার জন্য কোনো কিছু, উইথ সামওয়ান নিউ। কেউ কোনো অফার বা কোনো রিলেশনশিপের সম্বন্ধ আসলো, তোমার মনে হচ্ছে না আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, আমার পক্ষে পসিবল নয়, কারণ আমি ওই মানুষটাকে তো ভুলতেই পারিনি, ওনার জন্য এখনও হোল্ড করে বসে আছি, অপেক্ষা করে বসে আছি। কিন্তু এটা যে তোমাকে খুব একটা ভালো ফিডব্যাক দেবে আমার সেটা মনে হয় না। ইউনিভার্স দেখো কি মেসেজ দিচ্ছে, ইউ হ্যাভ রিলিজ ওল্ড হ্যাবিটস, ইউ হ্যাভ রিলিজ ওল্ড টাইস ইন অর্ডার টু হ্যাভ, ইউনিভার্সাল অর্ডার কি, হ্যাভ এ ফ্রেশ স্টার্ট। নিজের জীবনটা নতুন করে শুরু করো, টক্সিক সম্পর্ক থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করো, ব্যাড রিলেশনশিপ থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করো। ইউ আর লোনলি, তোমার যদি মনে হয় যে সেই মানুষটা না থাকলে আমি একা, তুমি একাই 100 নিজেকে মনে করো, তুমি নিজের জীবনটা আবার নতুন করে শুরু করার চেষ্টা করো। থেমে থেকো না, আর কারোর জন্য হোল্ডে থেকো না, কারোর জন্য নিজেকে থামিয়ে রেখো না। এটাই হলো গাইডেন্স। আজকের মতো রিডিং এখানেই শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো রিডিংটি কমেন্টে জানাতে ভুলবে না। ভালো থাকবে, সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে। বিকেলে কী টপিকে রিডিং করবো জানালে ভালো হয়, কিন্তু পার্সোনাল ওপিনিয়ন না, যে দিদি আমার পার্টনার জন্মদিনে উইশ করবে কি না, দিদি আমার পার্টনার ফিরবে কি না, দিদি আমার পার্টনার কত তারিখে ফিরবে। ইউটিউব জেনারেল রিডিং দেয়, কোনো টাইম আমি মেনশন করতে পারবো না ইউটিউবে, কারণ এটা পার্সোনাল নয়। টাইম ধরে কোনো রিডিংয়ের কোশ্চেন করবে না। আর মানে এক্স্যাক্টলি আমার পার্সন আমাকে নিয়ে কি ভাবছে সেটা তো কারেন্ট এনার্জিতে জানতেই পারছো। আর দ্বিতীয়ত একজন প্রশ্ন করেছিল কিছুদিন আগে আমাকে বার্থডেতে উইশ করবে কিনা একটা ভিডিও করো, ওই রকম ধরনের কোনো ভিডিও হয় না। এমন কোনো ভিডিও সাজেস্ট করবে যেটা সবার জন্য, জেনারেল প্রেডিকশন, ঠিক আছে ইউটিউব। আজকের মতন এখানে এসে টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার কালকের রিডিংয়ে।